আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিনাল সংবাদ শিরোনাম। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ভুলে ভরা ফলাফল স্থগিত করে তদন্ত কমিটি গঠন, যে কোনো সময় সংশোধিত ফল প্রকাশের ঘোষণা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় 5 ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ, সরাতে হবে হল প্রভোস্ট ও হাউস টিউটরকেও। প্রতারণা করে বিমা সুবিধা নেওয়ার ব্যাপারে কোম্পানিগুলোকে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী, ঠিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণের তাগিদ। 18,500 কোটি কমিয়ে 2,36,560 কোটি টাকার এডিপি চূড়ান্ত, উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুত অর্থ না পেয়ে কাটছাড়। এবং পূর্বাঞ্চলে বনাঞ্চল সংরক্ষণ ও জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, রাজুক, বন বিভাগ এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের পরিদর্শন। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। 14 জুলাই থেকে নিউ ইয়র্কে 32তম বাংলা বইমেলা আয়োজনের খবর। কুয়াশায় সাল চুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিভ্রান্তিমূলক ফলাফল স্থগিত করে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে ভুল ফল প্রকাশের পর তা স্থগিত করার এমন ঘটনা এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। যে কোনো সময় আবারও ফলাফল প্রকাশের কথা রয়েছে। মোস্তাক মল্লিকের রিপোর্ট। পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিসি চালু হওয়ার পর থেকে প্রচলিত বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। তবে শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের আগাম নির্দেশনা না দিয়েই গত বছরের 28 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় 2022 সাল হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। গত 19 ডিসেম্বর এক বিবৃতিতে প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান 30 বিশিষ্টজন। সব উপেক্ষা করে গত 30 ডিসেম্বর 4,83,759 শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 28 ফেব্রুয়ারি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে অংশ না নিয়েও বৃত্তি পাওয়া ও শিক্ষার্থীর দুবার বৃত্তি প্রাপ্তির মতো ঘটনা ছিল। কোনো যদির মধ্যে আমরা যাব না। যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে এবং আমাদের যে নীতিমালা আছে এবং সেই অনুযায়ী মেরিট অনুযায়ী যেভাবে কোটা আছে সেই অনুযায়ী যারা পাওয়ার 100% ওইভাবেই পেতে হবে। এর বাইরে কোনো সুযোগ নাই, বা যে কারণেই কালকে স্থগিত করতে বলেছি। একটা ত্রুটিও আমরা এখানে অ্যালাউ করব না। প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন, ভুলের কারণেই এমন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কচি কচি শিক্ষার্থী, তাদের অভিভাবকরা ছবি দিয়েছেন, এখন আবার সেই বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করেছেন। এতে তো শিশু মনে একটা প্রভাব পড়বে, এর দায় কে নেবে? অবশ্যই ব্যর্থতা হলে তো আমরা অ্যাকশনে যাবো। ওই কারণেই তো আমি কমিটি করেছি, কারণ এগুলো তো আমরা অ্যালাউ করবো না। কি কারণে এই কারিগরি ফল্ট হলো এটা বের করে রিপোর্ট দেওয়ার জন্য আমাকে 3 দিনের ভিতরে। কোচি শিক্ষার্থীর মনে এর প্রভাব রয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। কারিগরি ত্রুটির কারণে 6 ঘন্টার ভেতরেই আবার স্থগিত করা হলো। এই যে টানা পড়েন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, সেটা যে আমাদের শিক্ষার্থীদের উপরে কিরকম প্রভাব বিস্তার করছে সেটা কি আমরা চিন্তা করছি কখনো? তারা মানসিকভাবে বিভ্রান্ত, শারীরিকভাবে হয়তো ক্লান্ত, তাদের অভিভাবক এবং শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান সবাই ভাবছেন যে শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ায়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরীকে নির্যাতন করে ভিডিও ধারণের ঘটনায় 5 ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট হলের প্রভোস্ট ও হাউস টিউটরকে সরিয়ে দিতে বলেছেন আদালত। ফুলপরী যেন ভয়ভীতিহীনভাবে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে, আদালত 3 দিনের মধ্যে সে ব্যবস্থা নিতে বলেছেন। হাইকোর্ট বলেছেন, কিছু শিক্ষার্থী গৌরবময় ছাত্র রাজনীতির সুনাম ক্ষুণ্ণ করছে। মাজেদ হক মান্নার রিপোর্ট।
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি 5 শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, তাবাসসুম ইসলাম, ইশরাত জাহান মিম, হালিমা খাতুন উর্মি ও মুয়াবিয়ার জড়িত থাকার প্রমাণ পায়। এই রিপোর্ট পর্যালোচনা করে হাইকোর্ট বেঞ্চ। তারা বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ কারণে অভিযুক্ত 5 শিক্ষার্থী ও হল প্রশাসনের বিরুদ্ধে আদেশ দেন আদালত। যেই 5 জন স্টুডেন্টের বিরুদ্ধে এলিগেশন এসেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে টেম্পোরারিলি বহিষ্কার করার জন্য বলা হয়েছে। তারা ক্যাম্পাসে আসবে না, তাদের কোনো একাডেমিক কার্যক্রম সাথে তারা সম্পৃক্ত থাকতে পারবে না। 3 নম্বর হলো সেটা হলো পুলিশকে সিদ্ধান্ত ডাইরেকশন দেওয়া হয়েছে যেই মোবাইলটাতে তার ভিডিও ধারণ করা হয়েছিল সেই মোবাইলটা উদ্ধার করার জন্য এবং ভিডিওটার ডিলিট করার জন্য। প্রভোস্ট এবং হাউস টিউটর যারা হলে দায়িত্বে নেগলিজেন্স করেছেন তাদেরকে হল থেকে উইথড্র করার জন্য, প্রত্যাহার করার জন্য বলা হয়েছে ইমিডিয়েট। আর যে ভিকটিম মেয়েটা তাকে 3 দিনের মধ্যে তার সুবিধা মতো প্রার্থিত যে কোনো হলে পছন্দ মতো সিট বরাদ্দ করার জন্য বলা হয়েছে এবং তার শিক্ষাজীবন নিরাপত্তার সাথে কন্টিনিউ করার যাবতীয় ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের নামে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে তারা উদ্বিগ্ন। কোর্ট একটা অবজারভেশন দিল যে আমাদের দেশে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে পলিটিক্যাল আইডেন্টিটিটা ব্যবহার করে পলিটিক্যাল দলগুলো যেমন একটা গ্লোরিয়াস হিস্ট্রিগুলো তারা ড্যামেজ করে দিচ্ছে। কোর্টের নিজস্ব একটা জাজমেন্ট আছে যে ইউনিভার্সিটি অথরিটিস যাতে তারা সবসময় ভিজিলেন্ট থাকে এইসব ব্যাপারগুলো নাকি ইন দ্য নেম অফ র্যাগিং। তো এই জাজমেন্টটাও কমিউনিকেট করতে বলছে এবং ওইটার বেসিসেও ইউনিভার্সিটিকে বলছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। এই নিয়ে পরবর্তী শুনানির দিন 8 মে ঠিক করেছেন হাইকোর্ট। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় একপাক্ষিক সমাধানের অভিযোগে ছাত্র উপদেষ্টার অপসারণের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর এক পক্ষের পুরো বক্তব্য না শুনে সমাধান দিয়েছেন। তিনি সঙ্গীত বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শায়লা তাসনিম এবং বিভাগের শিক্ষার্থীদের দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা। ছাত্র উপদেষ্টা স্যার আমার সাথে খুবই বাজে আচরণ করে। আমার ব্লকে গিয়ে আমাকে বলে যে তুমি যদি রুম চেঞ্জ না করো তাহলে তোমাকে হল থেকে বের করে দেবো, তোমার ছাত্রত্ব বাতিল করে দেবো। যেহেতু সে আমাদের সাধারণ স্টুডেন্টের উপর হামলা করেছে তার জন্য তার পদত্যাগ আমরা চাই। আমাদের সাধারণ স্টুডেন্টরা কিন্তু আমরা তার কাছে খুবই এখন দায়বদ্ধ, কারণ আমাদের প্রত্যেকটা মেয়ের ফেস এখন সে চিনে গেছে। তো আমরা চাই তার থেকে প্রশাসন যেন আমাদেরকে নিরাপত্তা দান করে। এটি নিয়ম বহির্ভূত হয়, যেটি অসন্তোষের কারণ হয় কিংবা কারোর প্রতি যদি ন্যায় বিচার না হয় তাহলে সেগুলিকে অবশ্যই রিভিউ করে যেটি সত্য, সুন্দর এবং সঠিক সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। প্রতারণার মাধ্যমে যেন কেউ বীমার সুবিধা নিতে না পারে সে ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো চাপে মাথা নত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিকভাবে নিরূপণ করে বীমার অর্থ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারা আছে বলে উন্নয়ন সম্ভব হচ্ছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 1960 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা কোম্পানিতে যোগদানের দিনটি স্মরণীয় করে রাখার পাশাপাশি বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 1 মার্চ জাতীয় বীমা দিবস পালন করে আসছে সরকার। অনুষ্ঠানে যোগ দিয়ে বীমা দাবি পরিশোধের উপর ভিত্তি করে 4টি কোম্পানিকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সঙ্গে বীমা কোম্পানির রাজনৈতিক যোগসূত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বীমা মানুষকে সুরক্ষা দেয়, জীবনমান উন্নয়নে সহায়ক হয়। তবে এ খাত ঘিরে কেউ যেন প্রতারণার আশ্রয় না নেয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসেছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের মালিকের কাছে আছে যে তার 40 কোটি টাকার খরচ হয়ে গেল
আর বিমা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বিমাও নাই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধহয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। দাবিদার দাবি করবে বড় একটা, কিন্তু তার প্রকৃত ক্ষতিটাকে যাচাই বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন। আইনগুলো সময়োপযোগী করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমা ছাড়া সড়কে যেন পরিবহন না চলে। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলো জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলনের নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি। বরং আমি বলবো যে দেশের মানুষ খুব সাহসী ভূমিকা পালন করে সেগুলি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটাকে অব্যাহত রেখেছে এবং বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা সরকার আসার পরে প্রতিটি সেক্টর যাতে উন্নত হয় তার জন্য প্রচেষ্টা চালিয়েছি। মানুষকে সচেতন করা ও বিমার সুযোগ সুবিধা সম্পর্কে প্রচার বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো এক গার্মেন্টস কিছুদিন পরপরই খেলে আগুন লাগে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আবারও কমল বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার। 18,500 কোটি টাকা কেটে চলতি অর্থ বছরে এডিপি চূড়ান্ত হল 2,36,560 কোটি টাকা। প্রকল্প সহায়তা হিসেবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 93,000 কোটি টাকা পাওয়া যাবে, সেই ভরসায় অর্থমন্ত্রী বাজেট করেছিলেন। কিন্তু 8 মাসের মাথায় এসে সরকার বুঝে গেছে টাকা পাওয়া যাবে না, কাজেই এই খাতছাট। রিজভিনাউজের রিপোর্ট। বড় বাজেট করে মানুষকে চমক দেখানো, বছর শেষ হতে না হতে তৈলাক্ত বাঁশ বেয়ে বানরের ওঠানামার মতো বাজেট থেকে বড় অঙ্কের অর্থ কেটে ফেলার দুষ্টচক্র ভাঙা হলো না এবারও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 2,46,066 কোটি টাকার এডিপি হয়ে গেল 2,27,566 কোটি টাকা। এর সাথে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের 8,994 কোটি টাকা যোগ করলে আদতে আকার হবে 2,36,560 কোটি টাকা। তবে মূল এডিপির কোথাও হাত না দিয়ে কেবল বিদেশি সহায়তার অংশ থেকে 18,500 কোটি টাকা কমানো হয়েছে। উৎপাদন সর্বক্ষেত্রেই গুণ বাড়ানোর জন্য, মান বাড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা আছে এবং যোগ দিচ্ছে আগের চেয়ে বেশি, এটাই বলতে পারি। আর যেহেতু আমরা মেগা প্রজেক্টের যুগে প্রবেশ করেছিলাম বা এখনো আছি মেগা প্রজেক্ট, সেটাই তো একটি বড় রকমের প্রকল্প বাস্তবায়নের একটা বড় রকমের উল্লম্ফন। আগে মেগা প্রজেক্ট শব্দটাই তো আমরা ব্যবহার করতাম না, কাজেই এখন তো গুণগত এবং পরিমাণগত বহু পরিবর্তন হচ্ছে এবং হবে। সংশোধিত এডিপি আবারও সংশোধন হবে না তাও বলা যাচ্ছে না। এই বিষয়গুলিকে নিয়ে অর্থ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং লাইন মিনিস্ট্রি আমরা বসবো। এই যে জিওবিতে আমাদের সক্ষমতা অনেক বেশি, পি এর ক্ষেত্রে আমাদের প্রজেক্ট এর ক্ষেত্রে সক্ষমতা কম, অথবা আমরা পুরোপুরি পারছি না। এই জায়গায় অনেকগুলি বিষয় আছে, শুধুমাত্র এটি আমাদের যারা প্রকল্প বাস্তবায়ন করেন তাদের উপর নির্ভর করে না, যারা আমাদেরকে প্রজেক্ট এইড দেন তাদের ব্যুরোক্রেসি কিন্তু খুব স্ট্রং। সংশোধিত এডিপিতে প্রকল্প সংখ্যা 1627টি, এর মধ্যে বরাদ্দবিহীন প্রকল্পই 450টি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ক্ষতি কাটিয়ে উঠতে ফ্রান্সের সহযোগিতা চান বাংলাদেশের বিশেষজ্ঞরা। নীতি নির্ধারণী সেমিনারে যোগ দিয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ফ্রান্সের উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক। তিনি জানিয়েছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলার পাশাপাশি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় পাশে থাকবে ফ্রান্স। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাখো বাংলাদেশি। ঘূর্ণিঝড়ে গৃহহীন হওয়ার পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি ও নদী ভাঙনের সরাসরি প্রভাবে কর্মহীন হচ্ছেন উপকূলের মানুষ। অর্থনীতিতে প্রতি বছরই বাড়ছে ক্ষতির পরিমাণ। জলবায়ু পরিবর্তনে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের পাশে কিভাবে থাকতে পারে ফ্রান্স, তা নিয়ে এই নীতি নির্ধারণী আলোচনা। প্যারিস এগ্রিমেন্ট ফ্রান্সে হয়েছিল বিগত 8 বছর আগে, COP21-এ। এইটা তাদের একটা বড়
করার জন্য বাংলাদেশেরও অবদান ছিল প্যারিস এগ্রিমেন্ট করার জন্য। তো আমাদের একটা ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়ে গেছে ক্লাইমেট চেঞ্জের বিষয়তে। তো এইখানে যারা এএফটি আসছেন ওইটাকে আরও তারা ইনভেস্টমেন্ট অপরচুনিটি দেখতে চাচ্ছেন বাংলাদেশে, কী ধরনের তারা ইনভেস্ট করতে পারে যাতে আমরা এই জলবায়ু পরিবর্তন বিষয়টাকে মোকাবিলা করতে পারি ইনভেস্টমেন্টের মাধ্যমে। ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশের পাশে থাকা ছাড়াও ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দেন ফরাসি উন্নয়ন সংস্থার কর্মকর্তা। প্যারিস চুক্তি করতে পারাটা অবশ্যই সাফল্যের। এবার আমরা এই চুক্তিকে সফল করতে চাই, যে কারণে ফ্রান্স দুনিয়া জুড়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা কার্যক্রম সম্প্রসারণ করছে। যেখানে অর্থায়ন প্রয়োজন সেখানে আমাদের উন্নয়ন সংস্থা এএফডির মাধ্যমে বিনিয়োগ করছে, আর যেখানে প্রযুক্তি সহযোগিতা প্রয়োজন সেখানে প্রযুক্তি সহায়তা করছে। বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে ফ্রান্স। আলোচনায় জলবায়ু পরিবর্তন ও তার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ন্ত্রণে রাখার বৈশ্বিক দর কষাকষিতে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান জানান বাংলাদেশের বিশেষজ্ঞরা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পের সংরক্ষিত জায়গায় বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজু। এ উপলক্ষে করণীয় সম্পর্কে পূর্বাচলের বনাঞ্চল পরিদর্শন করেছে রাজু, বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সে সময় বন রক্ষা এবং জীববৈচিত্র্য সমৃদ্ধির জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আলিমান রাজ রিপোর্ট। প্রাকৃতিক বনের যে বৈশিষ্ট্য থাকা দরকার সবকিছুই এখানে আছে এবং রিসার্চ ওয়ার্ক ঢাকার খুব কাছে যারা গবেষণা করতে চায় শাল ফরেস্ট বা প্রাকৃতিক ফরেস্ট নিয়ে তারা এই ধরনের গবেষণার সুযোগটা এখানে ক্রিয়েট করার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। তো ব্যবস্থাপনাটা যদি বন অধিদপ্তরের আওতায় আসে তাহলে আমরা এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করব। এই অভয়ারণ্য গড়ে উঠলে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা আরও সহজতর হবে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। বাংলাদেশে তো নাই, পৃথিবীর অনেক দেশই শহরের মাঝখানে এত বড় বনের দেখা যায় না। এটা আমরা খুবই গর্বিত যে এটা আমরা রাখতে পেরেছি এবং এখন যে বন আছে সেটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, কিভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যায়, ভেতরে যেন বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করতে পারে, এই আয়োজনটা আমরা করতে যাই। আমরা বন বিভাগকে সম্পৃক্ত করেছি, আমরা মুকিত মজুমদার বাবু ভাই এগুলি নিয়ে কাজ করে আমরা উদ্বুদ্ধ হই তার এই প্রোগ্রাম দেখে। ওনাকে আমরা অনুরোধ করেছি, আগেও একটা সভায় অনুরোধ করেছিলাম, উনি কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এই বন রক্ষায় আমরা সম্পৃক্ত করতে চাই এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, বন বিভাগকে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পূর্বাচলের বন রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। কিভাবে এই বনটাকে রক্ষা করা যায়, পাশাপাশি এখানে বন্যপ্রাণীগুলোকে রক্ষা করা যায়, কারণ এখানে বেশ কিছু বন্যপ্রাণীও আছে। যেহেতু এটা একেবারে শহরের ভিতরে, সেই কারণেই কিন্তু এটাকে রক্ষা করাটা একটি কঠিন ব্যাপার। তারপরেও এটাকে রক্ষা করতে হবে এবং এখানে কিন্তু কোর্টের রায় আছে, সেই কারণেও এটা বাস্তবায়নের ব্যাপার আছে। এবং রাজুক এর সাথে যদি বন বিভাগ একসাথে মিলে এই কাজটি এগিয়ে নিয়ে যায় তাহলে এই বনটাকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে রক্ষা করা সম্ভব হবে। এইখানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে গাছ কেটে ফেলা হচ্ছে, সেটাকে বন্ধ করতে হলে কিন্তু কঠোর নজরদারির মধ্যে আনতে হবে এবং সে কারণেই কিন্তু আমি মনে করি এখানে আইনের প্রয়োগ এবং নজরদারি দুটোই বাড়াতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য এখানে যত ধরনের প্রচার প্রচারণা করা দরকার সেটাও করতে হবে। তা আমরা সবাই মিলে যদি এই কাজটি করি তাহলে এই শহরের ভেতরে এত সুন্দর একটি বনাঞ্চল
যেটার জন্য কিন্তু আমাদের খুবই, আমি বলবো যে আমাদের জীবনের জন্য দরকার এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য। এবং এইখানে কিন্তু রিসার্চ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক করাও সম্ভব হবে এই শালবনটা যখন সত্যিকারের একটা সুন্দর বন হবে। তবে সংরক্ষিত বনাঞ্চলের সুফল পেতে বৈজ্ঞানিক উপায়ে বন ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মনোরম ছাদ কৃষি সাজিয়েছেন ফাতেমা সারওয়ার। ফসলি সৌন্দর্য আর মানসিক চাহিদা পূরণের ছাদ কৃষি অনুশীলনটি তার কাছে নাগরিক জীবনের বড় আনন্দ সঙ্গী। শাইখ সিরাজের রিপোর্ট। 4 দশক আগে বাবার অনুপ্রেরণায় গণমাধ্যমে দেখা কৃষি বিষয়ক আহ্বানেই প্রথম কৃষির প্রতি অনুরক্ত হন গুলশানের ফাতেমা সারওয়ার রশিদ। তারই ধারাবাহিকতায় এখন 6 তলা ভবনের উপরে 5000 বর্গফুট জায়গাকে সাজিয়েছেন নানা রকম ফসলের সৌন্দর্যে। এখানে উৎপাদন হচ্ছে দরকারি শাকসবজি, বিচিত্র ফল আর শৌখিন গাছপালা। ছোট ছিলাম তখন আব্বা আপনার মাটি ও মানুষ দেখানোর জন্য বারবার ডাকতো, তো ওইটাই আমার বিরক্ত লাগতো যে আব্বা ডাকে কেন, এই সবুজ সার পড়া লোককে দেখে আমি কি করব, ওইভাবে আগ্রহ। এই কৃষি উদ্যোগের মধ্য দিয়েই তিনি পাচ্ছেন নিরাপদ খাদ্য। এই নেটের ভিতরে যে টমেটো গাছ যেগুলো আমি খাচ্ছি, নেটের কারণে পোকামাকড়ও কম যাচ্ছে। আমি এবার ভাবলাম যে এবার বাম্পার ফসল করব টমেটো। আচ্ছা, যেখানে যেমন কালো টমেটো, ব্ল্যাকটা, তারপরে এবার ইয়েলো টমেটো, এখানে সব ইয়েলো টমেটো হবে। এখন আমার মনে হয় যে আমি সপ্তাহে 2-3 দিনেরটা পেয়ে যাই টমেটোটা, আর পরে আমার কিনতে হবে না। মিসেস ফাতেমা বলছেন এখান থেকে মিটছে মানসিক প্রশান্তি। এটা করার পরে আমার ডিপ্রেশন অনেক কেটে গেছে। যখন ফুল ফুটে তখন আমার খুব ভালো লাগে, যখন ফল হয় আমি সবাইকে দেই। আমার ফ্রেন্ডরা বলে আমি চাষি ফাতেমা, তো আমি হাসি, তো আমি ওদেরকে সবাইকে দিয়ে খাই, 2 বোনকে পাঠাই, যাকে যাকে পারি সবাইকে দিই। ছাদ কৃষির মতো উদ্যোগকে নানা উপায়ে আরো এগিয়ে নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। আমার কথা হচ্ছে গাছ করলে একটা হবে যে সংসারের অনেক বাজার কমে যায়, সত্যি কথা। কারণ আমার বাসায় কিছু নাই, উপর থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, লেবু নিয়ে আসো, পিওর কিছু পাবো আর কি। অক্সিজেন পাচ্ছি, তারপরে ছাদে এসে বসার একটা জায়গা হচ্ছে, কারণ আমাদের এই কংক্রিটের ইয়েতে মিলন ক্ষেত্র হচ্ছে। এখন যেমন আমাদের ফ্যামিলি যেই বলি, ফ্যামিলি গেট টুগেদার বলে তোমার ছাদে করো। সবকিছুর পরেও কৃষির কাছেই ফিরতে হয় নাগরিক জীবনে। বাবার দেখানো পথের অন্বেষণ, অন্যদিকে গণমাধ্যমের অনুপ্রেরণা, সবকিছু মিলিয়ে এই উদ্যোক্তা এই ছাদ কৃষির অঙ্গনটি গড়ে তুলেছেন, যেখান থেকে তার প্রতিদিনের সতেজ শাকসবজি মিলছে মনের প্রশান্তি। এটি হতে পারে আপনার জন্য অনুকরণীয়। ঢাকার গুলশানের ফাতেমা সারওয়ার রশিদের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে স্বাধীনতার 52। আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গর্ব, গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই মাসে। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি প্রথমে বঙ্গবন্ধু ও পরে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বের রাষ্ট্র কৃতজ্ঞতা জানিয়েছে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং সহায়তাকারীদের প্রতি রাষ্ট্র কৃতজ্ঞতা নিয়ে ওবায়দুল রশিদের 6 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে প্রথম পর্ব। বর্বর পাকিস্তানিদের হাত থেকে দেশকে বাঁচাতে জীবন বাজি রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এনে দিয়েছিলেন একটি স্বাধীন দেশ। 30 লাখ শহীদের রক্ত আর 2 লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বর্বর পাকিস্তানিদের কাছ থেকে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেই হাত দিয়েছিলেন দেশ পুনর্গঠনের কাজে। আর সেই কার্যক্রমে মুক্তিযোদ্ধা, যুদ্ধে নির্যাতিত নারী আর শহীদদের পরিবারের কল্যাণে নিয়েছিলেন একের পর এক কার্যক্রম। দেশ স্বাধীন হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অস্ত্র আত্মসমর্পণ করেন মুক্তিযোদ্ধারা। এরপর পুলিশ বাহিনী, জাতীয় মিলিশিয়া ও রিজার্ভ বাহিনী গড়ে তুলতে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ পদক্ষেপ নেন বঙ্গবন্ধু। এছাড়াও অন্যান্য পেশায় মুক্তিযোদ্ধাদের সরকারি পৃষ্ঠপোষকতায় নিয়োজিত করেন জাতির পিতা।
আর যে বীর মুক্তিযোদ্ধারা পড়াশোনা শেষ করতে চান তাদের শিক্ষাঙ্গনে পাঠান বঙ্গবন্ধু। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির আদেশ বলে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নারীদের সম অধিকারে বিশ্বাসী। নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেন বঙ্গবন্ধু। সরকার গঠন করেই মুক্তিযোদ্ধাদের সম্মানে বিভিন্ন স্থানে স্মৃতিসৌধ নির্মাণ শুরু করেন বঙ্গবন্ধু। 1972 সালের 9 মার্চ সাভার ও মেহেরপুরের মুজিবনগরে স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পও অনুমোদন করেন বঙ্গবন্ধু। 1972 সালের 16 ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং 22 ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। মিশু, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিমা খাতে অসামান্য অবদানের জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স সহ 4 বিমা কোম্পানিকে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বিমা দিবস 2023 অনুষ্ঠানে লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সম্মাননা পায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় গ্রিন ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা লাইফ ইন্স্যুরেন্সকে। প্রধানমন্ত্রীর কাছ থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে সম্মাননা গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক BM ইউসুফ আলী। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সম্মাননা গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান M মোর্শেদা আলী। সোনার বাংলা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান শেখ কবির হোসেন। অশোক লেল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব পর চ্যানেল আই সংবাদে। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সামরিক সরকারকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ না করতে তেল কোম্পানি ও সরবরাহ ব্যবস্থাপনায় জড়িত প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন এই জ্বালানি সাধারণ মানুষের উপর বিমান হামলার মতো যুদ্ধাপরাধে ব্যবহার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্লোবাল উইটনেস ও বার্মা ক্যাম্পেইন UK পরিচালিত তদন্ত প্রতিবেদন ডেডলি কার্গোতে বলা হয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের জন্য উড়োজাহাজের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর ভিত্তিক পুমা এনার্জি এবং জাপানের বীমা প্রতিষ্ঠান P&I ক্লাবের নাম উঠে এসেছে। মিয়ানমারের যুদ্ধাপরাধ বন্ধে দেশটিতে জ্বালানি, রফতানি, পরিবহন, বীমা, শিপিং ও আর্থিক সেবা সহ সব ধরনের কার্যক্রম স্থগিত কঠোর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলো। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। জুলাই থেকে শুরু হচ্ছে 32তম নিউ ইয়র্ক বাংলা বই মেলা। নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত মেলা চলবে 17 জুলাই পর্যন্ত। সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, লেখক, পাঠক, প্রকাশক ও নতুন বই নিয়ে আলোচনার পাশাপাশি মেলায় থাকবে সেমিনার ও কথকতা। বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলা ভাষার মাহাত্ম্য ও গুরুত্ব তুলে ধরতে বাংলা সাহিত্যকে বিদেশি ভাষায় অনুবাদ করারও তাগিদ দেন লেখক, সাহিত্যিক ও গুণীজনেরা। অর্থনীতি সংবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 169টি কোম্পানির শেয়ার আবারও সর্বনিম্ন মূল্যসীমা ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSE। গত 4 কার্যদিবসে ওই শেয়ারগুলোর দাম গড় করে নতুন যে দাম হবে তাই হবে ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস। BSE চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গত 21 ডিসেম্বর BSE ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস বাতিল করে শেয়ার দর কমার ক্ষেত্রে 1% সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছিল। এরপর থেকে ওই শেয়ারগুলোর দাম প্রতিদিনে 1% করে কমতে থাকায় বিনিয়োগকারীরা আর যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এই উদ্যোগ। বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস অপরিবর্তিত থাকবে বলে BSEর আদেশে বলা হয়েছে। ইন্ডিক্যাফে গ্লোবাল সিটি সংবাদ।
রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের আলোর সন্ধান ও বনলতা ক্লাস্টারের সিডিসি নেতাদের সাথে মতবিনিময় করেছেন। সভায় মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের জীবনমানে উন্নয়ন ঘটেছে। ব্যাংক প্রতিষ্ঠা হলে তহবিলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিডিসির সদস্যরা উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি। সভায় বক্তৃতা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনী, প্রকল্পের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব নূর ইসলাম তুষার এবং অন্যরা। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। দিনাজপুর ও মেহেরপুরে কৃষি কার্যক্রম আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ করার লক্ষ্যে বোরো ধান আবাদে সমলয় পদ্ধতি অবলম্বন করেছেন কৃষক। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারা রোপণ করেছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর সংলগ্ন বাজারের বর্জ্যে দুপারের মানুষের বেহাল দশা। দূষণ ও দুর্গন্ধে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ভুক্তভোগীরা জানিয়েছেন, লিখিত অভিযোগের পরও সমস্যা সমাধানে কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 17 শুরু হয়েছে। এতে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, শোরুম এবং অনলাইনে ই প্লাজা থেকে নির্দিষ্ট মডেলের পণ্য কিনলে 101টি পণ্য ফ্রি ও লাখ টাকা ক্যাশ ভাউচার পাওয়ার সুবিধা রয়েছে। চলতি বছরের 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ক্রেতারা এই সুযোগ পাবেন। বুধবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে ক্যাম্পেইন উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নীলু। আবারও অশোক লেল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি। ফিরে এসে যা দেখবেন, ট্রেনের টিকিট কাটতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। রেলের কালোবাজারি রোধে রেল কর্মকর্তাদের হাতে পয়েন্ট অফ সেলস মেশিন তুলে দিয়ে রেলমন্ত্রী বলেছেন, সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ। অনলাইনে টিকিট কেনার পর যাত্রা বাতিল করলে মূল্য ফেরতের ব্যবস্থার কথা জানিয়েছেন মন্ত্রী। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে বাংলাদেশ পথনাটক উৎসব শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত উৎসবের স্লোগান সম্প্রীতি সংস্কৃতি আনবেই মুক্তি। উদ্বোধন পর্বে 37 জন নাট্যকারকে সম্মাননা দেওয়া হয়। 6 দিনের উৎসবে 30টিরও বেশি নাটক মঞ্চায়ন হবে। বিকাশের বই সংগ্রহ উদ্যোগে 21শে বইমেলায় সংগৃহীত বই প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে পৌঁছে গেল দেশের দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফের সুবিধা বঞ্চিত শিশুদের কাছে। কক্সবাজারের টেকনাফের নীলার দমদমিয়া গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা ও বিকাশের কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রুকসানা মিলি। পাশাপাশি উপজেলার আরও 4টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতেও বই তুলে দেওয়া হয়। 5টি বিদ্যালয়ে মোট 2500 বই দেওয়া হয়েছে। শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থাকে আরো উপভোগ্য করা আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনেরা। আর্লি ইয়ার্স প্রোগ্রাম 2.0 চালু করাকে ঘিরে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার আয়োজনে অনুষ্ঠানে বক্তৃতা করেন যুক্তরাজ্যের আর্লি ইয়ার্স বিশেষজ্ঞ আবিগেল বার্নেট এবং বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ সলমান সাদিক। তারা বলেন, এই কর্মসূচিতে শিশুরা খেলার ছলে শেখার সুযোগ পাবে।
দেশের অর্থনীতির হৃৎপিণ্ড কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে 3 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। নদীর সদরঘাটে সাম্পান খেলা ও চাটগাইয়া সাংস্কৃতিক মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান সমন্বয়ক শাহিদুর রহমান শাহিদ। প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হায়দার আলী। বক্তৃতা করেন অধ্যাপক ডক্টর ইদ্রিস আলী, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান এবং অন্যরা। আবারও অশোক লেল্যান্ড রিফাত অটোস লিমিটেড বিরতি।